ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আমি কালো চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আপনাদের জন্য কিছু ভয়ঙ্কর ঘটনা থাকবে। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আজকে প্রথমে যেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই, এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মিলন শিকদার। তিনি একজন সিএনজি ড্রাইভার এবং তার একজন সহকারী ছিল। তাদের যে স্ট্যান্ড ছিল, সিএনজি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে একজন সহকারী ছিল। এই ঘটনাটা তিনি মূলত তার কাছ থেকে শুনছেন। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো যার কাছ থেকে ঘটনাটা শোনা, তার নাম হচ্ছে কালু মিয়া বা কালু মিস্ত্রি বলে অনেকে ডাকে। তিনি আবার গাড়ি ঠিকঠাক করতেন বা ইঞ্জিনের কাজকর্মও করতে পারেন। তো তিনি ঘটনাটা যখন বলেন, যখনকার ঘটনাটা, এটা মোটামুটি 2006-07 সালের একটা ঘটনা। ওই সময়টাতে কিন্তু সিএনজি ছিল না। ওই সময়টাতে সিএনজির মতোই আরেকটা গাড়ি ছিল, যেটাকে বলা হয়তো বেবি বা টেম্পু, এরকম একটা নাম ছিল। তো ওই সময়কার একটা ঘটনা, অনেকে হয়তো চিনে থাকবেন যে বেবি বা টেম্পু এটা কোনটার কথা বলা হচ্ছে এখানে। তো এরকমই তিনি একদিন কোনো একটা জায়গায়, তিনি তখন অন্য স্থানে গাড়ি চালাইতেন, অন্য কোনো স্থানে। তো তার স্থানে তিনি বসেছিলেন। তো সারাদিনে তিনি কোনো যাত্রী সেখানে পান নাই। আর যেহেতু তার সংসারে একটু অভাব অনটন ছিল, যার কারণে তিনি রাত অবধি সেখানে বসেছিলেন যে যদি কোনো যাত্রী আসে। তো তিনি দেখেন যে আসলে কোনো যাত্রী সেদিন আসে না। তো তিনি ভাবেন যে হয়তো আর আজকে কোনো যাত্রী আসবে না, তাই তিনি বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো গাড়ির গ্লাসটা একটু মুছতেছিলেন, গাড়িটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করতেছিলেন। ঠিক সেই সময় একটা লোক তার কাছে আসে, মধ্যম বয়সী। সেই লোকটা বলে যে ভাই যাবেন না। তো কালু মিয়া ওই সময়টা ভাবে যে রাত তো প্রায় মানে অনেক হয়ে গেছে। তো এমন সময় তাও আবার একটা যাত্রী, তো একে নিয়ে তো আসলে পোষাবে না, যেহেতু গাড়িটা ছিল মূলত ৩-৪ জন বসা যেত, ৫ জন এরকম, সামনে ২ জন পিছনে ৩ জন। তাই তিনি সেই যাত্রীটাকে না করে দেন যে আসলে একজন যাত্রীকে নিয়ে তো তার পোষাবে না। তখন সেই যাত্রীটা তাকে বলে যে ভাই আমাকে একটু দিয়ে আসেন, খুব উপকার হবে। আসলে আমার স্ত্রী অসুস্থ, তো তাই আমি যেয়ে ওকে ডাক্তার দেখাবো, তো একটু নিয়ে চলেন। তখন কালু মিয়া একটু ভেবে দেখলেন যে আসলে হইতে পারে লোকটা বিপদে পড়ছে এই জন্য। তো যাই হোক, অন্তত ওকে তেলের দামটা উঠলেই হবে। আবার তিনি ভাবলেন যে হয়তোবা যখন ভাড়াটা তার কাছ থেকে নিবেন, তখন তিনি তার কাছ থেকে কিছু বেশি ভাড়া চাইবেন, যেহেতু তাকে একা নিয়ে আসছেন। তো এইটা ভেবে তখন সেই লোকটাকে বলেন যে ঠিক আছে, ওঠেন, এবং জিজ্ঞেস করেন যে আপনি কোথায় যাবেন। তখন সেই লোকটা একটা জায়গার নাম বলে। তো কালু মিয়া বলে যে আমি এই এলাকাতে এতদিন যাবৎ গাড়ি চালাই, কিন্তু আমি তো এরকম নাম শুনি নাই। তখন সেই লোকটা পেছনে বসা, সে বলে যে সমস্যা নাই, আমি আপনাকে চিনায় নিয়ে যাব, আপনি চলেন। তখন কালু মিয়া সেই গাড়িটা স্টার্ট দেয় এবং চলতে শুরু করে। তো এরই মধ্যে সেই লোকটা বলে দিচ্ছিল ডাইনে যান বা বামে যান, এরকম বলে দিচ্ছিল কিছু পথ। এছাড়া বাকিটা সময় লোকটা চুপচাপই ছিল। তো মোটামুটি ঘন্টা ১-১.৫ চালানোর পরে সেই কালু মিয়া দেখতে পেলেন যে একটা জায়গায় তিনি চলে আসছেন, যেখানে কোনো বাড়িঘর নাই এবং সামনে একটা বড় শ্মশান। আর শ্মশানটা খুবই ভয়ঙ্কর, যেখানে দিনের বেলাতেও কোনো মানুষ আসে না। আর ওই রাস্তাটার মধ্যে বাড়িঘর খুবই কম, মানুষের আনাগোনা নাই বললেই চলে। আর রাতের বেলা তো একেবারেই নাই।
তখন তিনি সেই লোকটাকে বলে যে একটু সামনে গেলে একটা শ্মশান, তারপর তার কোনো বাড়ি ঘর নাই, তো আপনি কোথায় যাবেন? লোকটা বলে সমস্যা নাই, সামনেই যাব, আপনি চালাইতে থাকেন। তো কালু মিয়া সেই তার কথা অনুযায়ী তিনি গাড়িটা চালাইতেছেন। তো হঠাৎ যখন তিনি সেই শ্মশানটা পার হয়ে যান, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা ছোট বাচ্চা কোথা থেকে যেন এসে তার গাড়ির সামনে আসে, দৌড়ায় চলে আসে। তো কালু মিয়া হঠাৎ করে খুব মানে ব্রেকটা করতে তার খুব কষ্ট হয়ে যায়। তিনি ভাববেন যে হইতে পারে অ্যাক্সিডেন্ট হয়েই গেছে, এরকম অবস্থা। তো গাড়িটা ব্রেক করেন, তখন পেছন থেকে লোকটা তাকে বলে যে, "এই কি করো, কি করো? তুমি ব্রেক করো না।" পরবর্তীতে সেই কালু মিয়া বলে যে, "কেন? এখানে তো একটা বাচ্চা ছেলে গাড়ির নিচে পড়বে।" তখন সেই লোকটা কালু মিয়াকে বলে যে, "কোনো সমস্যা নাই। সামনে যাই হোক তুমি গাড়ি ব্রেক করবা না। তুমি চালাইতেই থাকো।" তো এইটা বলে লোকটা আবার চুপ হয়ে যায়। এদিকে তো কালু মিয়ার ভয়ে গলা শুকায় আসতেছে। আর তিনি এমনিতেও জানেন যে এই জায়গাটা খুবই ভয়ংকর। তো তিনি এরকমই গাড়ি চালাইতেছেন। হঠাৎ করে তিনি দেখতে পান যে তার রাস্তার সামনে যে লাইটের আলোতে যে অনেকগুলা লাশ সারি সারিভাবে শোয়ায় রাখা রাস্তার মধ্যে। তো এইটা দেখে তো কালু মিয়া ভয় পেয়ে যায়। তখন সেই পেছন থেকে সেই যাত্রীটা তাকে বলতাছে যে যে আর যাই হোক, আপনি কোনোভাবেই গাড়ি থামাবেন না। এদিকে কালু মিয়া তার কথা মতো গাড়িটা এক গতিতে তিনি চালাইতে থাকেন। কোথাও ব্রেক করেন নাই। তো তিনি দেখতে পান যে যখন সেই লাশগুলার কাছাকাছি যখন তিনি চলে আসেন, সেই লাশগুলা অদৃশ্য হইয়া যায়। তো এরকমই কালু মিয়া খুবই ভয় পাইতেছেন। আর ওই জায়গাটা খুবই নীরব। ওখানে কোনো ধরনের শুধু ওইখানে জঙ্গল, আবার ফাঁকা মাঠ, আবার জঙ্গল, আবার ফাঁকা মাঠ, এরকম। ওইখানে কোনো মানুষজনের চিহ্ন মাত্র নাই। মানে দূর দিকে তাকাইলে কোনো ধরনের বাড়িঘর তো দেখাই যায় না। মনে হয় যে ধুধু একটা মরুভূমির মতো, এরকম একটা জায়গায় তিনি তখন ছিলেন। আর এর মাঝখান দিয়ে সেই রাস্তাটা। আর মূলত রাস্তাটা ছিল একটা মাটির রাস্তা। তো পরবর্তীতে যখন সেই অনেক দূর যান, আরো অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ তিনি দেখতে পান যে সামনে একটা জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্যে মানে দুই পাশে গাছের মধ্যে সারি সারি ভাবে মানুষের লাশ ঝুলানো। তো এবার তো কালো মিয়া আরো ভয় পেয়ে যান। কিন্তু পেছন থেকে ওই যাত্রী যে ছিলেন, তিনি বারবার বলতেছিলেন যে কোনোভাবে ব্রেক করবেন না, আপনি চালাইতে থাকেন, আর এদিক সেদিক তাকানোরও প্রয়োজন নাই আপনার। তো এমন সময় সেই কালু মিয়া তার যে জঙ্গলটা ছিল, ঘুটঘুটে অন্ধকার পুরা, কোনো কিচ্ছু দেখা যায় না, এরকম একটা জঙ্গল। তার মধ্যে তিনি দেখতে পাচ্ছিলেন যে অনেকগুলা সেখানে লাল লাল চোখ, শুধু চোখ দেখা যায়, এরকম লাল অনেকগুলা চোখ, হাজার হাজার চোখ তার দিকে তাকায় আছে। তিনি জাস্ট এটা যখন তিনি যেই দিকে তাকাইতেছিলেন, তিনি জাস্ট এটাই দেখতে পাচ্ছিলেন যে হাজার হাজার লাল লাল চোখ তার দিকে তাকায় আছে। তিনি হয়তো বুঝতেছেন যে মনে মনে ভাবতেছেন যে এখানে হয়তো হাজার হাজার পিচাচ বা খারাপ কিছু তার অপেক্ষায় আছে, যে সে আসছে, বা সে কি আজকে প্রাণ নিয়ে এখান থেকে ফিরতে পারবেন কিনা এদের মধ্য থেকে, এটা ভাবতেছেন। তখন সেই পিছনে যে যাত্রী ছিল, তিনি অনেক দূর আসার পরে একটা জায়গায় এসে তিনি বলেন যে গাড়িটা এবার থামান, একটা বট গাছের কাছে এসে। তখন সেই কালু মিয়া বলে যে এখানে তো কোনো বাড়িঘর নাই, এই যে বট গাছের কাছে আপনি গাড়িটা থামাইলেন, তো আপনার বাড়ি কোথায়? তখন সেই লোকটা সেই কালু মিয়াকে বলে যে এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটাই আমার বাড়ি। আর আরেকটা কথা শুনেন, বাড়িঘর বলতে আমার কোনো বাড়িঘর নাই। আমার বাড়িঘর নদীতে ভেঙে নিয়ে গেছে। পদ্মা নদীর পাড়ে ছিল তার বাড়িটা, ওই লোকটার। তাও আজ থেকে 20 বছর আগে। তখন সেই কালু মিয়া বলে যে তখন বোধহয় আপনি অনেক ছোট ছিলেন।
সেই লোকটা বলে যে, "না, আমি ছোট ছিলাম না। আমি এই যে আমাকে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আমি ছিলাম।" এবং বাড়িটা যখন ভেঙে নেয়া যায়, মানে আমি যখন মানে নিঃস্ব হয়ে যাই, তখন আমি আর আমার স্ত্রী এই বটগাছের মধ্যে ফাঁসি দিয়ে মারা গেছিলাম। যখন এই কথাটা বলে, সেই কালু মিয়ার মানে একদমই আত্মা শুকায় যায় এবং এই কথাটা বলে সেই লোকটা মানে এক লাফে সেই বটগাছের উপরে চলে যায়। মানে হাওয়ায় মিলে যায়। ওখানে আর মানে কোনো চিহ্ন মাত্র ছিল না ওই লোকটার। মানে আধারে একদম মিলায় গেছে। তো কালু মিয়া মানে এত কিছু দেখে মানে তিনি আর সহ্য করতে পারেন না এবং তিনি সেখানে মানে সেন্সলেস হয়ে যান। তো পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে, তখন তিনি দেখতে পান যে সেই মানে তার স্থানেই তার গাড়িটা রাখা এবং তিনি সেই গাড়ির মধ্যে শুয়ে আছেন, কিন্তু এখন সকাল হয়ে গেছে। তখন কালু মিয়া ভাবলেন যে না, হইতে পারে যে আমি কোথাও গাড়ি নিয়ে যাই নাই। কারণ আমি হয়তো এখানে শুয়ে পড়ছিলাম, ঘুম, ঘুম ভাব ছিল, এটা হয়তো একটা স্বপ্ন ছিল। কিন্তু পরক্ষণে কালু মিয়া যখন ওঠেন, মানে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান যে তার পায়ের কাছে একটা কালো ব্যাগ রাখা এবং সেই ব্যাগটার মধ্যে কিছু টাকা আর একটা ছোট্ট একটা কাগজ। সেই কাগজের মধ্যে লেখা ছিল যে, "এই যে এইটা তোমার ভাড়া।" মানে এরকম কিছু একটা লেখা ছিল। তখন কালু মিয়া ভাবেন যে, আসলে কি আমি সত্যি কি গেছিলাম ওই লোকটাকে নিয়া? নাকি এটা আমার স্বপ্ন ছিল? এটা তিনি চেক করার জন্য তার যে তেলের যে টাঙ্কিটা ছিল, সেটাকে তিনি চেক করেন। তারপরে তিনি দেখেন যে হ্যাঁ, তিনি তো সত্যিই গেছেন। কারণ তার তো ট্যাঙ্কির মধ্যে তেল নাই এবং ওইখানে টাকা ছিল। টাকাও মূলত মানে তিনি যেই ভাড়া মানে যেই জায়গাটায় গেছিলেন ওইখানে হয়তো যেতে যত টাকা ভাড়া লাগতো তার চাইতে মানে প্রায় ৫-৬ গুণ বেশি ভাড়া তার কাছে। তো পরবর্তীতে এই ঘটনাটাই মানে তার জীবনে একটা ঘটনা, যিনি মানে স্থানে বসে সেই মিলন ভাই এবং আরো যারা ছিল তাদের সাথে মানে ঘটনাটা শেয়ার করেন। তো ভিউয়ার্স, এই ছিল ১ম ঘটনা। তো পরবর্তীতে যে ঘটনাটা শেয়ার করব আপনাদের সাথে, এটা একটা মানে গ্রামের ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল উত্তরবঙ্গের কোনো একটা জেলাতে। সেখানে যিনি পাঠিয়েছেন তার মামা সেখানে থাকতেন। এই ঘটনাটা আসিফের মামার সাথে এই ঘটনাটা ঘটে। তবে এই ঘটনাটাও ২০০৩-৪ সাল বা ৫-৬ সালের দিকে হবে, এরকম একটা সময়। তো তার মামা কিন্তু ব্যবসা করতেন। মুদির দোকান ছিল, গ্রামের যে হাটের মধ্যে ছিল। আর আপনারা হয়তো জেনে থাকবেন গ্রামে কিন্তু সপ্তাহে হাট বসে এবং যেদিন মানে হাটের দিন ছিল, ঐদিন কিন্তু মানে অনেক রাত পর্যন্ত বেচাকেনা হইতো হাটে। এজন্য তার মামার আসতে মূলত অনেক দেরি হইতো এই হাটের দিন। আর এদিকে তাদের বাড়িতে একটা ছেলে ছিল, কাজের ছেলে। তার নাম হচ্ছে সেলিম। তো ওই সেলিম ছেলেটার মানে একটু বর্ণনা যদি আপনাদের দিই, যে ছেলেটার কোনো মা-বাপ নাই, মানে আপন বলতে কেউ নাই। সে এক দুঃসম্পর্কের মামার কাছে থাকতো এবং কাজকর্ম করত মামা-ভাগিনা মিলে। কিন্তু তার দুর্ভাগ্যবশত সেই মামাও একদিন মারা যায় অসুস্থতার কারণে। তারপর থেকে সেলিম মানে পুরোপুরিভাবে একা হইয়া পড়ে। তো এইজন্য মানে গ্রামের মানে অনেকেই তার প্রতি মায়া হয়। তো সেই গ্রামের সবাই মিলে যে ভাবতেছিল যে ছেলেটাকে আসলে কি করা যায়। পরবর্তীতে সেই যে আসিফের মামা ছিল সে বলে যে, "সমস্যা নাই, আমি ওরে নিয়ে গেলাম, ওর দায়িত্ব আমি নিলাম। ও আমার বাড়িতে থাকুক। আমি আমার দোকানেও কাজ করবে এবং ও আমার বাড়িতেই থাকবে।" তো এই সুবাদে মানে সেই সেলিমকে তার কাছে রাখা। আর সেলিম ছেলেটাও মোটামুটি ভদ্র, অনেক নম্র ভদ্র একটা ছেলে। কাজে কর্মেও খুব ভালো কাজকর্ম করে। কোনো কাজে ফাঁকি দেয় না। কিন্তু সেলিমের মধ্যে মানে একটু অস্বাভাবিক কিছু কাজ করত। অস্বাভাবিক বলতে যেমন ওর মধ্যে না, যেমন ও যেই রুমটার মধ্যে থাকতো ওকে একটা ঘর উঠায় দেওয়া হয়েছিল, যেই রুমটায় ও থাকতো সবসময়। তো
তো ওই ঘরটার মধ্যে মানে ও যখন রাতে ঘুমাইতো, তো আশেপাশে মানে অনেক কথা বলার শব্দ পাওয়া যেত বা হাঁটাহাঁটির শব্দ পাওয়া যেত। তো যখন সেই মামারা সবাই মানে সেই সেলিমের ঘরের দিকে যাইতো বা জানালা দিয়ে দেখতো, তারা দেখতে পাইতো যে সেলিম দিব্যি ঘুমায় আছে। কিন্তু আসলে তাদের স্পষ্ট মনে হয় যে কে যেন ফিসফিস করে কথা বলছিল বা হাঁটাহাঁটি করতেছিল ঘরটার চারিপাশে। তো তারা মানে এই জিনিসটা অনেকদিন খেয়াল করেন, যার কারণে তারা হয়তো ভাবেন যে হইতে পারে তাদের কোনো একটা ভুল হয়, এবং তারা সেলিমকে জিজ্ঞেসও করেন যে তুমি কারো সাথে কথা বলো। আর ওই সময়টাতে তো ফোন বলতে কিছু ছিল না, মানে অন্তত পক্ষে গ্রামের এলাকায় ছিল না কারো হাতে এখনকার মতো আর কি। তো সেলিমকে জিজ্ঞেস করলে বলে যে না, সে আসলে বলতে পারে না কোনো কিছু। তো যাই হোক, এরকমই একদিন সেই হাটের দিন ছিল, সেই মামা আর সেলিম আসতেছিল, মোটামুটি অনেক রাত হয়ে গেছিল দিন প্রায় 12টার মতো। আর আপনারা হয়তো বুঝতেই পারছেন যে গ্রামের বাড়ি 12টা মানে অনেক রাত। তো আসার সময় তারা মানে দুজনে কথা বলতেছিলেন যে ব্যবসায়িক ব্যাপার নিয়ে, যে বেচা কিনা ভালো হয়েছে বা এটা সেটা, এই সমস্ত নিয়ে কথা বলতেছিলেন। আর এখানে বলে রাখা ভালো যে পরের দিন আবার মেহমান আসবো, এই কারণে সেই মামা কিন্তু 4টা মুরগি মানে কিনে ওইখান থেকে মানে ছিলে টিলে একবারে মানে পলিথিনে করে নিয়ে আসতেছিলেন। আর ওই মুরগিগুলা ছিল সেই সেলিমেরই হাতে। তো তারা যখন সেই বাজার থেকে প্রায় ১-১৫০ গজের মতো হবে এতটুকু পথে যখন আসেন, আর ওইদিন ছিল চাঁদনি রাত, মানে স্পষ্ট সব বোঝা যাচ্ছিল। এমনকি মানে পথের যে মাটির রাস্তা যে বালুগুলা, ওই বালিগুলাও মানে ঝলমল করতেছিল সেই মানে চাঁদের আলোতে। তো ঠিক এরকম একটা অবস্থায় যখন মানে ১-১৫০ গজ যাওয়ার পরে একটা মোড় পড়ে, তো ওই মোড়ে যখন আসেন, তখন মানে একটা জিনিস লক্ষ্য করেন সেই মামা, যে কোনো একটা কিছু রাস্তার উপরে ছিল। তাদেরকে দেখে সেটা মানে রাস্তা থেকে নেমে একটা গাছের পেছনে গিয়া লুকাইল। তো এটা দেখে মামা হয়তো মানে একটু থতমত খেয়ে যান, কিন্তু তারপর তিনি আবার হাঁটা শুরু করেন। কিন্তু সেলিম সেখানে দাঁড়ায় যায় এবং তার মানে ভ্রু কুঁচকে মানে সে মানে কেমন যেন মানে চারিদিকে এরকম শুঁকতে থাকে। আর মানে চারিদিকে তাকাইতে থাকেন যে আসলে কি। তো ঠিক সেই সময় মানে মামা আবার সেলিমকে বলে যে কিরে তোর কি হইলো, তুই দাঁড়ায় আছিস কেন, চল তাড়াতাড়ি চল, অনেক রাত হয়ে গেছে। কিন্তু সেলিম ওই জায়গা থেকে নড়তেছে না। তো এটা বলে মামা আরো ২-১ কদম মানে সামনের দিকে আগায়, আবার পেছনে তাকায় দেখে যে আসলে সেলিম সেখানেই দাঁড়ায় আছে এবং সামনের দিকে তাকায় আছে। ঠিক একটা সময় এই সেলিম দৌড়ায় আইসা মানে মামার হাতটা খপ করে ধরে এবং তাকে পেছনের দিকে টানতে থাকে। তখন সেই মামা তাকে জিজ্ঞেস করে, আরে কি হয়েছে তুই বল। কিন্তু ও কোনো কথা বলে না, তাকে সে পেছন দিকে টানতে থাকে। তো মামা কয়েকবার বিরক্ত হয়ে তার থেকে মানে হাতটা ছুটানোর চেষ্টা করেন, কিন্তু তিনি দেখতে পান যে যেমন সেলিমের শরীরে অনেক শক্তি, তাকে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। তো একটা পর্যায়ে মামা দেখেন যে সেলিম সেই মুরগিগুলা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই মামাকে মানে জাপটে ধরে মানে অনেকটা মানে উঁচু করে সে সেখান থেকে নিয়ে মানে দৌড় দেওয়ার মতো চলে যাইতেছে। তখন সেই মামা তাকে বারবার জিজ্ঞেস করে, আরে কি হয়েছে, তুই এরকম করতেছিস কেন, তোর কি কোনো সমস্যা হইতেছে বা। কিন্তু সেখানে সেলিম কোনো কথাই বলতেছে না, সে এই মামাকে জাপটে ধরে সেখানে থেকে মানে পালানোর চেষ্টা করতেছে। তো একটা পর্যায়ে সে আবার সেই বাজারের দিকে চলে আসেন এবং আইসা সে আর কোনো কথা বলতে পারেন না, সে শুধু একটাই বলতেছে যে মামা আপনি ওই দিকটা যায়েন না, ওদিকে গেলে সমস্যা আছে। তো এরকম অনেক কিছু বলে। তো একটা পর্যায়ে সেই দেখে যে সেলিম আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তখন তাকে যখন জিজ্ঞেস করে বিভিন্ন বিষয়, কিন্তু সে আসলে কিছুই বলতে পারে না। তখন মামার কিছুটা সন্দেহ হয় যে না, এখানে কোনো একটা সমস্যা আছে। আর যেহেতু সেলিম মানে একটু আগেও যেরকম ছিল এখন কিন্তু ওরকম নাই। তো এই জন্য পরের দিন
মানে ওই দিন রাতে আর তারা বাড়িতে যান নাই, সে বাজারে এই দোকানের মধ্যেই থেকে যান। তখন পরের দিন হুজুরকে আনা হয়। তখন হুজুর এসে মানে তাকে ঝাড়ফুঁক করে এবং বলে যে সেই মামার উপরে কে যেন কালো জাদু করছিল এবং সেই কালো জাদুর মাধ্যমে একটা জিনকে চালান করা হয়েছিল, যে জিনটা মানে সেই মামাকে নাকি খাওয়ার জন্য আসছিল। তো সেলিমের সাথে নাকি কিছু জিন আছে। যখন ওর মা বাবা মারা যায় তখন নাকি কিছু জিন মানে ওর ওর সাথে আসে। যেহেতু ও ছোট ছিল এই জন্য ওর সাথে আসে, ওই জিনগুলা সবসময় ওর সাথে থাকে। তো সেই জিনগুলা নাকি সেই মামাকে মানে ওই দিন প্রোটেক্ট করে বাঁচায় নিয়ে আসছে সেখান থেকে। এবং পরবর্তীতে সেই জায়গায় যখন তারা সকালে যায়, যে দেখে যে যে জিনটাকে মানে ব্ল্যাক ম্যাজিক করে পাঠানো হয়েছিল যে মামাকে খাওয়ার জন্য, সেই জিনটা মানে ওই ৪টা মুরগির মধ্যে মানে ৩টা মুরগি নাই। একটা মুরগি মানে মনে হইতাছে যে মানে কেউ যদি বড় দাঁত দিয়ে যদি কামড় দিয়ে খেয়ে ফেলে, মানে যেরকম বোঝা যায় ঠিক ওরকম মানে অর্ধেকের মতো খাওয়ার। তখন সেই হুজুরটা বলে যে সেলিম আপনাকে নিয়ে চলে গেছে আর এই মুরগিগুলা ফালায় রেখে গেছে, মানে আপনার উপর একটা ক্ষুধার্ত জিনকে চালান করা হয়েছিল, মানে আপনাকে শেষ করে দিত, কিন্তু সেলিমের জন্য পারে নাই। আর সেলিম সেখানে মানে যে মুরগি ছিল ওই মুরগিগুলা ফালানোর কারণে ওইটা ওই মুরগিগুলা খেয়ে চলে গেছে। পরবর্তীতে সেই হুজুরটা তাকে অনেক ঝাড়ফুঁক করে দেয়, শরীর বন্ধ করে দেয়, তাবিজ দেয় এবং বলে যে আপনি রাতের বেলা আর কখনো ওই পথ দিয়ে একা আসবেন না, অন্ততপক্ষে আরো ২-৩ জন একসাথে আসবেন। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।